এসএলএসটি 2022 সালেও হতে পারে, যে কোনো সময় এসএসসি হতে পারে। আমরা প্রতিটি টপিককে ভালোভাবে আলোচনা করব, এক্সপ্লেন করব, প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আলোচনা করব টপিকগুলো। আমরা সবাই এইভাবে প্রতিজ্ঞা করব যে আমরা অবশ্যই এই এসএলএসটিতে আমরা একটা ভালো র্যাঙ্ক করব। অবশ্যই তোমরা ভালোভাবে ক্লাসগুলো করো এবং অবশ্যই নিজেদের যদি কোনো লাইন থেকে প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই জানিও। আর আমাদের ক্লাস আজ থেকে শুরু হলো। প্রতিটি প্যারা ওয়াইজ এবং প্রতিটি ক্যান্টো ওয়াইজ আমরা কবিতাগুলো পড়াবো, সব কিছুই পড়াবো, গ্রামাটিক্যাল দিকটাও দেখব। প্রতিটি ক্লাস আলাদা আলাদাভাবে করব। এইভাবে চালিয়ে যাও আর অবশ্যই তোমরা পাশে থেকো, তোমরা আমাকে অনুপ্রেরণা দাও আমি যাতে করে এসএলএসটির এই ক্লাসগুলো চালিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা এসএলএসটির মেন ইংলিশ সাবজেক্টের ক্লাসগুলো শুরু করছি। আজ আমরা যেটা পড়াবো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস এবং টোটাল কবিতাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ঠিক আছে, মন দিয়ে প্রতিটি শব্দ দেখে যাও, প্রতিটি লাইন দেখে যাও। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ পিবি শেলি, পার্সি শেলি। হু ওয়াজ শেলি? আমরা জানি শেলিকে একজন রোমান্টিক কবি। রোমান্টিক এজ আমরা কতটা জানি? 1790 to 1850। সেই রোমান্টিকতা কাকে বলে? দ্যাট ডিলস উইথ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ নেচার। আমরা জানি প্রকৃতির ভালো গুণ, এক্সাজারেশন, অতিরঞ্জিতকরণ, তার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয় যে কবিতার মধ্য দিয়ে। এই কবিতায় ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার ফার্স্ট লাইন আমরা শুরু করছি। দেখো, কবি প্রথমেই ব্যবহার করেছেন ও, দ্য ইন্টারজেকশন ও, দ্য ফার্স্ট লাইন, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দ্য ব্রিথ অফ অটামস বিং। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রিথ অফ অটামস বিং। ও বন্য, এলোমেলো, বেপরোয়া ওয়েস্ট উইন্ড পশ্চিমা হাওয়া, তুমি হলে ওটামের আত্ম এবং ভিতরের আত্মা। দেখো, এটা বাংলা অর্থটা। ও মানে একটা ইন্টারজেকশন, এখানে কবি অ্যাড্রেস করেছেন, দ্যাট ইজ দ্য অ্যাড্রেসিং টার্ম। কবি এখানে ওয়েস্ট উইন্ডকে একটা প্রাণ সত্তা ভেবেছেন। সেই প্রাণ সত্তা ভেবে ওই ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করেছেন, ও ওয়েস্ট উইন্ড প্লিজ টেক মি উইথ দি, তোমার সাথে আমাকে নিয়ে যাও। কবি আন্তরিকভাবে সম্বোধন করেছেন কাকে? ওয়েস্ট উইন্ডকে। এখানে দেখো ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, WWW, ওয়া ওয়া ওয়া। সো দিস ইজ এ রেটোরিক্যাল ফিগার অফ স্পিচ। এটা কি ইন্টারজেকশনটা কি? অ্যাড্রেসিং টার্ম, একটা ইন্টারজেকশন। এটা হলো অ্যালিটারেশন, অনুপ্রাস। একই কনসোনেন্ট সাউন্ডের বারবার এখানে উচ্চারণ হয়েছে। নেক্সট ওয়ার্ড ওয়াইল্ড। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড ওয়াইল্ড? ওয়াইল্ড মিন্স আনটেমেবল, আনটেমেবল, আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল মিন্স মানে যা অদম্য। That is untamable, uncontrollable, that cannot be controlled, that cannot be tamed, যা পোষ মানানো যায় না, যাকে কন্ট্রোল করা যায় না, যা কন্ট্রোলের বাইরে, যা ওয়াইল্ড। কবি এই ওয়াইল্ড কথাটার দ্বারা একটা অ্যাটমসফেরিক সিচুয়েশন তৈরি করতে চাইলেন, একটা এমন পরিবেশ তৈরি করতে চাইলেন যাতে করে সেই চিত্র দর্শনটা আমাদের ভেসে ওঠে যে ও সম্বোধন করছেন, ও ওয়েস্ট উইন্ড তুমি ওয়াইল্ড, মেক মি, আমাকেও করো সেই রকম ওয়াইল্ড, সো দ্যাট আই ক্যান স্প্রেড মাই ওয়ার্ডস, আমিও আমার ওয়ার্ডসগুলো বের করতে পারি, শব্দগুলো। আনটেমেবল, আনকন্ট্রোলেবল, এখানে ওয়েস্ট উইন্ডকে দেখো বারবার ক্যাপিটাল লেটার্স ইউজ করে কবি এখানে পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন। পার্সোনিফিকেশন, প্রাণ আরোপ করেছেন।
দ্যাট ইজ দ্য ফিগার অফ স্পিচ হোয়ার দ্য পোয়েট অ্যাট্রিবিউটস, যেখানে কবি অ্যাট্রিবিউটস করেছেন দ্য ইনঅ্যানিমেট অবজেক্টস, অ্যাট্রিবিউটস টু দ্য ইনঅ্যানিমেট অবজেক্টস দ্য হিউম্যান কোয়ালিটিস। এখানে মনুষ্য সত্তার যে প্রাণ সেটা প্রয়োগ করেছেন। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ও পশ্চিমা হাওয়া, দাও, এটা আমরা জানি একটা আর্কেইক স্পেলিং, এনসেন্ট আর্কেইক স্পেলিং, দ্যাট ইজ দ্য এনসেন্ট আর্কেইক স্পেলিং, এটা অপ্রচলিত প্রাচীন রীতি। এরপর আছে দেখো ব্রিদ, এখানে আছে একটি বাইবলিক্যাল অ্যালিউশন, আমরা শর্টে লিখছি সবগুলো তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে। আর প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন এক্সপ্লেন করে দেব তোমাদেরকে। এই ক্লাসগুলো মোটামুটি করলেই মানে এসএলএসটির ভালো একটা র্যাঙ্ক করা যাবে। মানে কোনো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উপর নির্ভর করা চলবে না, তোমাদেরকে প্রতিটি টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। দ্যাট দ্য ওয়ার্ড ব্রিথ, দেয়ার ইজ অলসো এ বাইবলিক্যাল অ্যালিউশন, এখানে একটা উল্লেখ আছে, কবি বাইবেল থেকে বর্ণনা করেছেন। এবং দেয়ার ইজ অলসো দ্য অ্যালিউশন ফ্রম হিন্দু মাইথোলজি, উই মে থিঙ্ক, এটা লেখা চলবে না কিন্তু হিন্দু মাইথোলজি থেকে, ভারতীয় ধর্মবিদ্যা থেকে এটা কিন্তু লেখা চলবে না। কীরকম বাইবলিক্যাল অ্যালিউশনটা কীরকম না, দ্যাট ইজ দ্য স্পিরিট অফ হোলি ঘোস্ট অ্যান্ড দ্যাট ইজ the actual life and energy given by the God. The God has given his life and energy to this universe. বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, সেখানে মানে আমাদের যে সুপ্রিম গড তিনি আমাদের মধ্যে লাইফ এবং এনার্জি, জীবনী শক্তি এবং স্পিরিট প্রদান করেন। ঠিক যেভাবে আমাদের পুরুষ এবং প্রকৃতি এই দুটো নিয়ে আমাদের হিন্দু মাইথোলজিতে ভগবান কৃষ্ণের আমরা ভূমিকা পাই। এই প্রকৃতি ছিল, এই পুরুষটা হলো ব্রিদ মানে এখানে সত্তা বা সোল, এত বোঝার দরকার নেই। দ্যাট মিনস সোল, দ্য লাইফ অ্যান্ড এনার্জি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ও বন্য এলোমেলো পশ্চিমা হাওয়া, তুমি আনটেমেবল আনকন্ট্রোলেবল, তোমার মধ্যে এই প্রাণ সত্তা প্রয়োগ করা হয়েছে ভগবানের দ্বারা, কি যাতে করে তুমি হলে সেই সত্তাটা কার না ওটামের, তুমি বিইং, ওটামস বিইং, ইউ আর দ্য আনকন্ট্রোলেবল পাওয়ার অফ দ্য ওটামের একটা তুমি পাওয়ার। এই কিসের পাওয়ার না ওটামের স্পিরিচুয়াল পাওয়ার, ওটামের একটা ইন্ডিগনেন্ট পাওয়ার, ক্রুদ্ধ পাওয়ার, একটা ক্ষমতা তুমি, ওর সত্তা। এখানে কবি তুলনা করেছেন যে ওটামকে একটা হিউম্যান বিইং, ওটাম একটা হিউম্যান বিইং, এবং এখানে ওয়েস্ট উইন্ড হচ্ছে এখানে তার আত্মা বা সত্তা, ব্যক্তি সত্তা, এখানে সত্তাটা প্রয়োগ করা হয়েছে। ওটামের বিইং বলা হয়েছে, ও ওটামের পাওয়ার, ও ওটামের সোল, ইউ আর দ্য ব্রিথ অফ দ্য ওটামস বিইং, অ্যান্ড তোমাকে আমি সম্বোধন করি, তোমাকে আমি আহ্বান জানাই, তোমাকে আমি ডাকি। আমরা জানি শেলির মধ্যে স্পিরিচুয়ালিটি, আইডিয়ালিটি অ্যান্ড অপটিমিস্টিক পাওয়ারটা কতটা ছিল। তিনি তার কবিতার মধ্যে অল হিজ পোয়েট্রি আর মার্কড বাই ডেসপেয়ার অ্যান্ড ডিপ্রেশন। আমরা ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছি, দেখো একটা ডেসপেয়ার, হতাশা, তুমি আমাকে হেল্প করো, আমি তোমার দ্বারা বিশ্বজগতে আমার কথা ছড়িয়ে দিতে চাই। হি ওয়াজ অপটিমিস্টিক, তিনি ছিলেন কিন্তু আশাবাদী কেন? হি হোপড দ্যাট, তিনি আশা করেছিলেন যে হিজ ওয়ার্ডস উইল স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তার শব্দ, তার কথা, তার মুখের উচ্ছ্বাস, তার আউটবাস্ট সব কিছু পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। হিজ ইমোশনাল আউটবাস্ট, তার উচ্ছ্বাস সর্বদাই ছড়িয়ে পড়বে কোথায়? বিশ্বব্যাপী। কেন ছড়িয়ে পড়বে না? বিকজ অফ দ্য পাওয়ার অফ দ্য ওটাম, বিকজ অফ দ্য ওটামস পাওয়ার, অ্যান্ড হি ইমাজিনস দ্যাট দিস autumnal wind will help him to carry the words. Next line, thou from whose unseen presence, thou means your, that is the archaic spelling, ancient spelling. Whose means winds, এই বাতাসের,
আনসিন প্রেজেন্স, দেখো এখানে প্রেজেন্স বলা হয়েছে অথচ আনসিন প্রেজেন্স, এটা একটা দেখো মানে আনসিন প্রেজেন্স উপস্থিতি, মানে এখানে একটা পার্সনিফিকেশন আছে, উপস্থিতি বোঝানো হয়েছে। লিভস ডেড, এখানে একটা ইনভার্সন আছে, দেখো ইনভার্সন আছে, দেখো কেন না লিভস নাউনটা আগে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভটা পরে ব্যবহার করা হয়েছে। ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, এবং যার আনসিন প্রেজেন্সে, যার অদৃশ্য অনুপস্থিতিতে, লিভস ডেড, দ্য ডেড লিভস লাইক ঘোস্ট ফ্রম এন এনচান্টার ফ্লিং। ডেড লিভস কথাটির অর্থ হলো, ডেড কথাটার অর্থ হলো, ইনার মিনিং হলো না সুপারস্টিশনস, ডগমেটিজম, ডগিনেস, stubbornness and the old customs of the human beings and society will be wiped away by the west wind. তোমার পাতাগুলো মানে all the সবগুলো কারা, all the faded leaves, that is there is also the inner meaning of the superstitious people, dogmatic people, যাদের ধারণা ভুল, যারা হোপলেস, তাদের ভাবনাগুলোকে কবি বলছে তুমি দূর করে দাও। লিভস পাতাগুলোকে, ডেড লিভসগুলোকে তুমি কি করো, আনসিন প্রেজেন্স, তোমার এই অনুপস্থিতিতেই কি হয় সেগুলো, লাইক ঘোস্ট, মানে এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে। দেখো সিমিলিটা কীরকম, মানে তুলনা করা হয়েছে, পাতাগুলোকে তুলনা করা হয়েছে ঘোস্টের সাথে, এবং ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হয়েছে এনচান্টারের সাথে। লাইক ঘোস্ট ফ্রম এন এনচান্টার ফ্লিং, মানে তুমি একটা এনচান্টারের মতো, এনচান্টার হোয়াট ইউ মিন বাই এনচান্টার, একটা ম্যাজিশিয়ানের মতো। ম্যাজিশিয়ান কি করে, একটা ম্যাজিশিয়ান যেমনভাবে একটা ভুতুড়ে বাড়ি থেকে ঘোষকে তার স্পাইসেস, তার সব কিছু নিয়ে দেখো, তাহলে লিভসগুলো এখানে কিসের বর্ণনা দিচ্ছে, লিভসগুলো বর্ণনা দিচ্ছে দ্য পোয়েটস আইডিয়ালিজম অ্যান্ড হিজ ওয়ার্ডস। আইডিয়ালিজমগুলো ফিফথ স্ট্যাঞ্জাতে গিয়ে আমরা ক্যান্টোতে গিয়ে পাবো। এখানে লিভসকে বলা হয়েছে ডেড, হেকটিক অ্যান্ড পেল অ্যান্ড ফেডেড লিভস, হুইচ আর ডেড। এই ডেড থটসগুলোকে কবি এখানে লিভস করতে চাইছেন, মুছে দিতে চাইছেন, অর্থাৎ এগুলোকে কবি এখানে ফ্লিং করতে চাইছেন। ফ্লিং মিনস রানিং, মানে এনচান্টার যেমনভাবে জাস্ট এজ এ ম্যাজিশিয়ান ড্রাইভস অ্যাওয়ে দ্য ঘোস্ট ফ্রম দ্য হাউস হুইচ ইজ কল্ড ঘোস্ট হাউস, সিমিলারলি the west wind is compared to the magician, and the west wind is helping us to trees to drive away all the faded leaves from its branches. এগুলোকে তুমি নিয়ে যাও, পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাও এনচান্টারের মতো, ম্যাজিশিয়ানের মতো। এখানে ঘোস্ট মিনস লিভস, এখানে ঘোস্টসের মতো এখানে একটা সিমিলি আছে, লাইক দিয়ে যেটা তুলনা, এটা একটা ফিগার অফ স্পিচ, যেখানে সিমিলি বলা হয় এটাকে, যেখানে লাইক এবং অ্যাজ দিয়ে যে তুলনাটা মেটাফোরের মতোই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে বা ইনঅ্যানিমেট অবজেক্টগুলোকে যখন তুলনা করা হয় লাইক এবং অ্যাজ দিয়ে। নেক্সট দেখো এগুলো কীগুলো, পাতাগুলো কেমন, চলে আসছি আমরা এখানে। পাতাগুলো কেমন, ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড পেল, এগুলো কেমন না, এগুলো হলদে, ব্ল্যাক এবং পেল অ্যান্ড হেকটিক রেড। পাতাগুলো ইয়েলো, দ্য পোয়েট ইউজেস দ্য কালার্স লাইক ইয়েলো, পেল অ্যান্ড হেকটিক রেড। অল দিজ কালার্স
easily suggest that the time of death. In the time of death, our body becomes pale and hectic, pale, phekase, colorless. Similarly, the dead leaves are compared to the dead bodies. ডেড বডিসগুলো যেমন ইয়েলো হয়ে যায়, পেল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, এই সব কালারগুলো ডেথের প্রতীক। অল দিস কালার্স সিম্বলাইজ ডেথ। ইটস দ্য টাইম অফ ডেথ। ফেডেড লিভসগুলোকে, অস্পষ্ট হলদেটে পাতাগুলোকে তুমি নিয়ে যাও একটা ডেথের মতো, ঠিক যেমনভাবে কি হয়ে গেছে পাতাগুলোর, পেস্টিলেন্স স্ট্রাইকেন। স্ট্রাইকেন মিন্স অ্যাটাকড। All these leaves are attacked by pestilence. That means a fatal disease spreads like an epidemic. Clear? A fatal disease that spreads like an epidemic. মহামারীর মতো, যেমন করোনা ভাইরাস ছড়িয়েছিল মহামারীর মতো, সেরকম মনে হচ্ছে যেন ওটামে সমস্ত জঙ্গলের পাতাগুলো যেগুলো অ্যাটাকড বাই the leaves which are attacked by pestilence, that means a fatal disease, এক মরণাত্মক রোগাক্রান্ত, তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আবার নেক্সট ইনার মিনিংটা কি আসবো? দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড আর্নেস্টলি রিকোয়েস্টস দ্য ওয়েস্ট উইন্ড টু ড্রাইভ অ্যাওয়ে all the superstitions, all the dogmatisms, dogginess, stubbornness and the bad thoughts from our mind, from the society, and helps এবং হেল্প করো এগুলোকে ছড়িয়ে দিতে এ গুড থটস। সিমিলারলি দ্য লিভস হিয়ার সিম্বলাইজ দ্য গুড থটস অফ দ্য পোয়েট। আইডিয়াগুলোকে, এই ব্যাড আইডিয়াগুলোকে, এই ডেথ লাইক সেন্সেশনগুলোকে মুছে ফেলো। কবি বলতে চেয়েছেন যে পাতাগুলো পেস্টিলেন্স স্ট্রাইকেন, মাল্টিটিউডস মিন্স masses, a lot of, প্রচুর, a lot of, many of, huge and masses, প্রচুর, অনেক পাতা। পুরোটা আরেকবার সামারি করে দিলে কি, ও wild west wind thou breathe of autumn's being. Oh, in the very first line the poet addresses the wild west wind, and the west wind is untamable, uncontrollable, that cannot be controlled. And the west wind is wild, it has the limitless power, and the word thou refers to archaic spelling and it means you, and the breathe, there is also the biblical allusion of the spirit of Holy Ghost and the spirit of God in Hindu mythology, that is the Purusha. When Prakriti, the nature was given, the Purusha, অর্থাৎ the spirit and the life and energy that may symbolize of autumn's being. Autumn is here compared to human beings, and the poet attributes this autumn to human qualities. Being means soul. This autumn has the power and soul. Soul means being. You are the being, you are the soul, you are the spirit of autumn, and the west wind is compared to the soul. Thou from whose unseen presence, and your unseen presence, though your presence only can be felt, it cannot be seen, but it has the power on the landscape. This unseen presence takes away all the faded and pale leaves from the forests. The pale and hectic leaves here refers to the leaves which are dead, which are faded, and they are attacked by a pestilence stricken multitudes. Pestilence means fatal diseases, attacked by the diseases, and these leaves are scattered away and spread like ghosts. এগুলো ভূতের মতো, just like from the ghost house, the enchanter or the magician. The west wind is compared to the magician. There is also a simile. The west wind is compared to the magician, and just as the magician drives away the ghosts from the ghost house, similarly the west wind is driving away, and it helps the trees to drive away, run away from the branches of the trees, and all the leaves
হুইচ পেস্টিলেন্স স্ট্রাইকেন, অর্থাৎ আক্রান্ত হয়েছে, রোগাক্রান্ত। দ্য পোয়েটস possibility of perfection, the poet is optimistic and his possibility of perfection is deeply expressed in this poem. He is optimistic, ashabadi, one day his perfection will be emerged. Thank you. O thou, O means our addressing term. O thou, O west wind, thou. O west wind, thou means you. The poet addresses the west wind, you, who has this power to transfer and shift everything from this world. You have this power. O west wind, O he, addressing term, who chariotist, এবং তুমি চ্যারিয়টেস্ট করো মানে এখানে তুমি ক্যারি করো, চ্যারিয়ট কথার অর্থ হচ্ছে রথ, তুমি চ্যারিয়ট কথার অর্থ হচ্ছে এখানে স্পিড, তুমি স্পিডি ভাবে, ইউ ক্যারি, তুমি ক্যারি করো, all the dead leaves, hectic, pale and red, every leaf of the tree is being carried by you speedily and rapidly. Who chariotist means who carries speedily to their, তাদের leaves, এই পাতাগুলোর ডার্ক উইন্ট্রি বেডে, এটা ক্যারি করে, ওয়েস্ট উইন্ড ক্যারি করে এই হেকটিক পেল রেড এই পাতাগুলোকে তাদের ডার্ক উইন্ট্রি বেডে। ডার্ক উইন্ট্রি বেড রেফার্স টু দ্য গ্রেভিয়ার্ড, গ্রেভ মিন্স কবরস্থান। এখানে দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড দ্য ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। এখানে ওয়েস্ট উইন্ডকে বলা হয়েছে ডেস্ট্রয়ার, একজন ধ্বংসকারী, এবং একে আবার প্রিজার্ভারও বলা হয়েছে। প্রিজার্ভার মিন্স যে সংরক্ষণ করে রাখে, যে রিভাইভ করে, যে সারভাইভ করে, যে হেল্পস করে, সাহায্য করে আমাদেরকে টিকে থাকার জন্য। ও ওয়েস্ট উইন্ড, তুমি পাতাগুলোকে নিয়ে যাও তাদের গ্রেভে। কোথায়? দ্য উইংগেড সিডস, কাদেরকে নিয়ে যাও? পাতাগুলোকে বয়ে তো নিয়ে যাও টু দেয়ার, এখানে তাদের মানে এখানে লিভস এবং সিডস, পাতাগুলো এবং বীজগুলোকে। কোন বীজগুলোকে? দ্য উইংগেড সিডস, সিডসের যেগুলো জার্মিনেট করবে, যেগুলো জার্মিনেশনের পথে যাবে, এবং যে বীজগুলোর গায়ে হাস্কস মানে খোসা লেগে আছে, সেই খোসাগুলো, হাস্কগুলোকে এখানে উইংগেড বলা হয়েছে। মানে অল দ্য সিডস, সমস্ত বীজগুলো ক্যারি দ্য হাস্কস উইথ দেয়ার বডি অ্যান্ড সেল, দিজ সেল, এই সেলগুলোকে, এই খোলকগুলোকে তুলনা করা হয়েছে উইংগেড। অর্থাৎ এই বীজগুলো, এভরি সিড ইজ কম্পেয়ার্ড টু দ্য উইং অফ দ্য বার্ডস, জাস্ট অ্যাজ দ্য বার্ডস ফ্লাই, ঠিক যেভাবে বার্ডসরা ফ্লাই করে, সিডসরাও ফ্লাই করছে তাদের হাস্ক এবং খোসাগুলো গায়ে মেখে। কার সাহায্যে? ওয়েস্ট উইন্ডের সাহায্যে। এবং এই বীজগুলো হলো ফিউচার জেনারেশনের, ভবিষ্যৎ প্রজন্মের বীজ। অর্থাৎ তুমি তোমার জ্ঞানটাকে, আইডিয়ালিজমটাকে, নূতন আইডিয়ালিজমটাকে, তোমার রেনেসাঁ স্পিরিটটাকে, তোমার নবজাগরণের স্পিরিটটাকে তুমি কুইকলি রান অ্যাওয়ে করো, নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? স্পিডে, সমস্ত সমাজের অন্তঃস্থলে তাদেরকে প্রবেশ করাও। ঠিক যেমনভাবে তুমি ডেস্ট্রয়ার পাতাগুলোকে ধ্বংস করে উড়িয়ে নিয়ে গিয়ে, সিমিলারলি তুমি
এই বীজগুলোকে তাদের গ্রেভে প্রবেশ করিয়ে দাও। গ্রেভ মিন্স কবরে। ডার্ক কেন বলা হয়েছে? আন্ডারগ্রাউন্ড টানেলস অফ দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগের গাছ পাতাগুলো এবং যেখানে পাতার নিচে বীজগুলো পড়ে থাকবে, মাটির উপরিভাগের একটু নিচে আন্ডারগ্রাউন্ড হয়ে সেখানে অন্ধকারাচ্ছন্ন। এবং উইন্ট্রি বেড। উইন্ট্রি বেড কেন বলা হয়েছে? তুমি পাতাগুলোকে নিয়ে যাবে, বীজগুলোকে নিয়ে যাবে এবং তারা ফর দ্য উইন্টার সিজন দ্যাট ইজ কামিং, যে উইন্টার সিজনটা আসছে ওটামের পরেই, সেই উইন্ট্রি, সেই শীতের, সেই শৈত্য, সেই ঠান্ডা, সেই বেড মিন্স আন্ডারগ্রাউন্ড টানেলস, সেখানে তাদেরকে স্থায়ীবদ্ধ করবে, সেখানে কবর দেবে, তাদেরকে ঝড়ো বাতাসে বয়ে নিয়ে গিয়ে তাদেরকে মাঠে এবং মাটিতে মিশিয়ে দেবে, যেখানে তারা লাই করবে। লাই মানে এখানে সিডস, দে মানে সিডস, এখানে বীজগুলো লাই করবে মানে দে উইল রিমেন, তারা থাকবে কোল্ড অ্যান্ড পেল অ্যান্ড স্টিল অ্যান্ড লো, তারা সেখানে শান্ত এবং ঠান্ডা হয়ে থাকবে, নিশ্চুপ হয়ে থাকবে। কতদিন পর্যন্ত? লাইক এ কপস। কপস মিন্স ডেড বডিজের মতো। এখানে ডেড বডিজের সাথে তুলনা করা হলো, দেয়ার ইজ অলসো এ সিমিলি, এখানে একটা সিমিলি আছে। বীজগুলোকে বলা হয়েছে উইংগেড, অর্থাৎ এখানে পাখির সাথে তুলনা করা হয়েছে বীজগুলোকে। এখানে দেখো কপস মিন্স ডেড বডিজ এবং দ্য সিডস আর, এখানে সিডসগুলোকে তুলনা করা হয়েছে কম্পেয়ার টু দ্য কপস। এখানে ডেড বডিজ ঠিক যেমনভাবে লাইড আন্ডারগ্রাউন্ড, যেগুলো আন্ডারগ্রাউন্ডে থাকে, কবরে শায়িত থাকে, এরপরে দেখো কতক্ষণ পর্যন্ত উইদিন ইটস গ্রেভ, সেখানে থাকে, কবরে থাকে। ঠিক যেভাবে এখানে বাইবেল থেকে একটা অ্যালিউশন তুলে ধরা হলো যে সেন্ট জন এখানে কল্পনা করছেন যে শেষ বিচারের দিনটা কেমন হবে। শেষ বিচারে দেয়ার ইজ অলসো দ্য রেফারেন্স অফ দ্য বাইবেলস সেন্ট জনস ড্রিম। সেন্ট জনের ড্রিমটা কীরকম না, শেষ বিচারের দিন, লাস্ট জাজমেন্ট ডে, দ্যাট কামস আফটার এভরি 10,000 ইয়ার্স, 10,000 বছর পর পর যে শেষ বিচারের দিনটা আসে। যখন আসে তখন কবর স্থান থেকে একটা ট্রাম্পেট বাজিয়ে, একটা ক্ল্যারিয়ন বাজিয়ে, একটা ব্রাইটেস্ট অ্যাঞ্জেল, উজ্জ্বল একটা দেবদূত এসে, অগ্রদূত এসে, মেসেঞ্জার এসে, এই রেনেসাঁ স্পিরিট এসে তাদেরকে একটা ক্ল্যারিয়ন বাজায় এবং ক্ল্যারিয়ন বাজিয়ে তাদেরকে তুলে আনে সেই কবর থেকে। তোমরাও সেই কবরে ঘুমাবে, কপসের মতো, ডেড বডিজের মতো। কিভাবে ঘুমাবে? তোমরা শরতে ঘুমাবে, হেমন্তে ঘুমাবে, শীতকালে ঘুমাবে। এরপর কতক্ষণ ঘুমাবে? আনটিল, যতক্ষণ না পর্যন্ত দাইন মানে ইয়োর, এজিওর সিস্টার, এজিওর মানে হচ্ছে ডার্ক ব্লু কালারের। এখানে এজিওর সিস্টার মিন্স জেফায়ার, অর্থাৎ দ্যাট ইজ দ্য উইন্ড ইন দ্য সিজন, ব্লোজ ইন দ্য সিজন অফ স্প্রিং। এখানে তোমার এজিওর সিস্টার এখানে তুলে ধরা হলো ফিমেল কম্পারিজন। দ্য উইন্ড that blows in the season of spring is compared to a female, and the west wind that blows violently in the season of autumn is compared to a male. That is the female power and the male power, and the west wind is here hard and rough and impetuous, and that has the power and limitless power. But the কোমল, মলিন এবং মসৃণ যে বাতাসটা বয়ে চলে স্প্রিংয়ে, বসন্তে, দ্যাট ইজ কল্ড জেফায়ার। এই যে এজিও সিস্টারটা, এজিওর মিন্স নীল আকাশে, ক্লাউডলেস ব্লু স্কাইয়ে, বসন্তের নীলাভ আকাশে, পরিষ্কার আকাশে তোমার সিস্টার, বসন্তের সিস্টার মানে বসন্তকালে
যে বাতাসটা বসন্তকে বলা হয় ফরেন কান্ট্রিজে কি বলা হয়, এটা হলো প্রিজার্ভিং সিজন, এটা সব কিছুকে সংরক্ষণ করে রাখে। তাদেরকে কি করে, অল দ্য ড্রুপিং ট্রিজ রিভাইভ ইন দিস সিজন, এই ঋতুতে তোমার অ্যাজিও সিস্টার মানে এই ডেড বডিজগুলো, বীজগুলো যাদেরকে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে, তাদেরকে ধ্বংসাত্মকভাবে বয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা সবাই থাকবে কোথায়, এই অ্যাজিওর সিস্টারের অপেক্ষায়। নীল আকাশের নিচে তোমার জেফায়ার ফিমেল কম্পারিজন, তোমার বোন, এখানে ওয়েস্ট উইন্ডের বোনকে ওয়েস্ট উইন্ড একটা মেল পাওয়ার অ্যান্ড ম্যাসকিউলাইন পাওয়ার, এবং একটা ফ্যামিনিজম এখানে তুলে ধরা হলো, যে কোমল সেই বসন্তের হাওয়া আসবে এবং ব্লো করবে। সেই যে ক্ল্যারিয়নটা ব্লো করেছিল কে বলেছিলাম, সেন্ট জন স্বপ্ন দেখেছিল যে তার ক্ল্যারিয়ন, তার সিঙ্গা বাজিয়ে সেই ডেড বডিজগুলোকে, সে যেমন কবর থেকে অল দ্য ডেড বডিজ হুইচ ওয়ের বেরিড আন্ডারগ্রাউন্ড ফর 10,000 years and after a time and period of 10,000 years the clarion will help them. This clarion is blowing and it will help the dead bodies to go to their judgment office. তাদের জাজ অফিসে যেতে তাদেরকে সাহায্য করবে। এবং কেমনভাবে যাবে না, তোমার এজার সিস্টারটা তার ক্ল্যারিয়নটা ব্লো করবে। এজার সিস্টারটাকে তুলনা করা হয়েছে এখানে, দেয়ার ইজ অলসো ম্যাটাফোর। এজার সিস্টারটাকে তুলনা করা হয়েছে কার সাথে, এখানে এজার সিস্টারটাকে না স্প্রিং সিজনের যে উইন্ডটা, সেটা তার ক্ল্যারিয়ন ব্লো করে তোমাকে নিয়ে যাবে কোথায়, তোমাকে তুলে আনবে মাটির গহ্বর থেকে উপরে, মানে তোমার বীজগুলো জার্মিনেট করতে শুরু করবে, তোমার বীজগুলো জার্মিনেট করবে। কোথায় কোথায় ক্ল্যারিয়নটা বাজাবে, ওভার দ্য ড্রিমিং আর্থ। ড্রিম মানে যে আর্থটা শীতকালে চরম ঠান্ডায় বরফ জমায়েত ছিল, এবং দ্যাট ওয়াজ স্লিপিং, দ্য আর্থ ওয়াজ স্লিপিং, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়াজ কন্ডেন্সড বিকজ অফ দ্য আইস ফলিং ইন দিস সিজন অ্যান্ড দ্য আর্থ ওয়াজ টু কোল্ড। এত ঠান্ডা, দ্য আর্থ ওয়াজ লাইং ভেরি মাচ স্টিল, নিস্তব্ধ ছিল। ড্রিমিং মিনস ইট ওয়াজ এ ওয়েটিং ওয়ার্ল্ড, এটা অপেক্ষমান ছিল, বিকজ অফ দ্য কোল্ডনেস, বিটার কোল্ডনেস। এই তোমার সিঙ্গাটা বাজাবে ড্রিমিং আর্থে, এবং সেই আন্ডারগ্রাউন্ড টানেল থেকে উঠে আসবে সেই উইংগেড সিডসগুলোর বীজগুলো উঠে আসবে ডানাযুক্ত, যেগুলোকে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওয়েস্ট উইন্ডের দ্বারা। সো দ্য ওয়েস্ট উইন্ড ইজ কম্পেয়ার্ড টু দ্য ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ইন দিস প্যারা ক্যান্টো দ্য ওয়েস্ট উইন্ড ইজ সিন টু বি দ্য ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। দ্য ওয়েস্ট উইন্ড works as a destroyer because it takes all the faded leaves away to the dark wintry bed and to the world, throughout the world. Similarly, it takes away all the winged seeds, husky seeds, to their dark wintry bed, and they lie underground till the last judgment day. এখানে একটা কম্পারিজন আছে যে ক্ল্যারিয়নটা ব্লো করবে একটা অ্যাঞ্জেল। এখানে অ্যাঞ্জেল কাকে বলা হলো, এজার সিস্টারটাকে না তোমার নীল আকাশের ব্লু জেফায়ারটা, যেটা বয়ে চলবে বসন্তে মলিন বাতাসটা, সেটা ড্রিমিং আর্থে ক্ল্যারিয়ন ব্লো করবে, এবং সমগ্র বিশ্বে আবার নূতন কিছুর সৃষ্টি হবে, নূতন জগৎ সৃষ্টি হবে। অর্থাৎ এখানে পেল, হেকটিক, রেড, এই রকম প্রত্যেকটি পাতা, যেগুলো দ্য সুপারস্টিশনস, ডগম্যাটিজম, স্টাবর্ননেস, গোঁড়ামি, অজ্ঞতা, মানুষের অজ্ঞতা দূর হবে, ড্রাই থটসগুলো, ওল্ড কাস্টমসগুলো দূর হবে, এবং নূতন জগতের সৃষ্টি হবে। নবজাগরণের পথিকৃৎ হিসাবে এখানে তুলনা করা হলো। আমি বলছি যে প্রত্যেকটি লাইন এবং ওয়ার্ড কি এভাবেই বর্ণনা করব, না আরও একটু শর্টকাট তারিখে সে বর্ণনা করব? আর একটু শর্টে
মানে আর একটু সংক্ষিপ্ত আকারে, না প্রতিটি ওয়ার্ডে এইভাবেই প্রবেশ করব? তোমরা অবশ্যই জানিও। আর খুব সহজ, এসএলএসটির প্রতিটি বিষয় এইভাবে টেক্সটগুলো পড়িয়ে দেবো, তোমরা সেগুলো একটু বইটা হাতে রেখে বোর্ডটা ফলো করবে প্রতিটি ওয়ার্ড। এবং যদি এই ওয়ার্ডগুলো থেকে বা কোনো জায়গা থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের বেশি কিছু জানা থাকে, সবাই তো সমান জানতে পারে না, অবশ্যই সেটা জানিও। এবং কোন জায়গাটা বুঝতে পারছো না সেটা অবশ্যই জানিয়ে। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকি ক্যান্টোগুলো পড়াবো।